মধ্যরাতে নাটোর সুগার মিলে দুর্ধর্ষ ডাকাতি, নৈশ প্রহরীদের বেঁধে প্রায় কোটি টাকার মালামাল লুট, নিরাপত্তা ইনচার্জ সহ 2 জনকে অব্যাহতি। মিল চালু হওয়ার বয়সে এরকম বিরল ঘটনা এর আগে কখনো ঘটে নাই। দেখলাম সকালবেলা আমরা ওয়ার্কশপের যত পিতল ছিল সব নিয়ে গেছে। কুমিল্লার সাবেক ইউপি সদস্যকে দিনে দুপুরে কুপিয়ে ও গুলি করে হত্যা, পূর্ববিরোধের জের, প্রাথমিক ধারণা পুলিশের। 2008 সালে সিরাজগঞ্জে বিলুপ্ত করা সংসদীয় একটি আসন পুনর্বহালের দাবি, দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত থাকার অভিযোগ চৌহালিবাসীর। কিছু লোকজনের কারণে তাদের সুবিধার্থে তারা এই আসনটি ভাগ করে নিয়ে যায়। বরাদ্দ আসছে, শুধু পেপার ট্রানজ্যাকশন হয়েছে, রাস্তাঘাট কোনো কিছু উন্নয়নমূলক কোনো কিছু হয়নি। কুমিল্লার নাঙ্গলকোটে দুস্থদের সহায়তার চাল নিয়ে 9-6, যমুনার অনুসন্ধানে প্রায় 6000 কেজির হিসেবে গড় মিলের প্রমাণ। 180 কেজি পাওয়ার কথা, 100 কেজি পেয়েছে, 80 কেজি পাইনি। আমরা বললাম যে কেন দেওয়া হয়নি, বলছে যে 80 কেজি অন্যদেরকে দেওয়া হবে। হিলি স্থলবন্দরে বিদায়ী অর্থ বছরের রাজস্ব আয় ঘাটতি প্রায় 21 কোটি টাকা, প্রতিবেশী দেশের সাথে সম্পর্কের টানাপোড়েনে কমেছে আমদানি, জটিলতা নিরসনের তাগিদ। বিরতিহীন সংবাদ সারা দেশে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। নাটোর সুগার মিলে ডাকাতির ঘটনা ঘটেছে। গতরাত 2টার দিকে নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে লুটপাট চালায় ডাকাত দল, ট্রাকে করে নিয়ে যায় লুণ্ঠিত মালামাল। এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মিল কর্তৃপক্ষ। দায়িত্বে গাফিলতির অভিযোগে নিরাপত্তা ইনচার্জ সহ 2 জনকে দেওয়া হয়েছে অব্যাহতি। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় গভীর রাতে 20 থেকে 25 জনের ডাকাত দল হানা দেয় নাটোর সুগার মিলে। গেটের প্রহরীকে অস্ত্রের ভয় দেখিয়ে তার হাত পা বেঁধে রেখে ভেতরে ঢোকে তারা। নৈশ প্রহরীরা জানায় মিলের ভেতরে ঢুকে আরও 11 জন নিরাপত্তারক্ষীকে মারধর করে বয়লার রুমে আটকে রাখে ডাকাত দল। পরে মিল হাউস, বিদ্যুৎ বিভাগ, প্রকৌশল বিভাগ সহ বিভিন্ন স্থান থেকে ইলেকট্রিক্যাল তারসহ দামি যন্ত্রপাতি লুট করে ট্রাকে তুলে নিয়ে যায়। প্রায় 3 ঘন্টা ধরে চলে ডাকাতি। আমাকে একটা ঘুষি মারিছে, ঘুষি মাইরা আরেকজন আমাকে ওই পোস্টের থেকে কলার ধরে নিয়ে যায় বয়লারের পিছনে হাত পা বান্ধা ওখানে খুঁটির সাথে রাখি। 7-8 জন এসে আমাকে আগে মোবাইল নিয়ে নিল, নেওয়ার পরে বলেছে চলেন ভিতরে যাই, আপনার লোকজন ওইখানে আছে, সবাই মিলে কথা। রিভলভার বাইর করে দিয়ে আমি বলছি তুমি যদি না যাও তো তোমাকে এখানে ক্ষতি করে দিব আমি। প্রতিটা সেকশনে আলমারি থেকে শুরু করে সব ভাঙচুর করছে, মাল সামানা লোড করছে গাড়ি। জানা যায় ভোরের দিকে এক প্রহরী কৌশলে তার বাঁধন খুলে মিলের হুইসেল বাজায়, মুক্ত করে অন্য গার্ডদের। মসজিদ থেকে মাইকিং করে জানানো হয় ডাকাতির ঘটনা। প্রাথমিকভাবে মিল কর্তৃপক্ষ জানায় 90,04,000 টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল। তখন মসজিদ থেকে অ্যানাউন্স হচ্ছে যে আপনারা সবাই ফ্যাক্টরির দিকে আসেন, ডাকাতি হয়েছে, মাইকিং হচ্ছে শাহিন বাস্তিতে ফ্যাক্টরির দিকে। তো আমরা স্বাভাবিক পুলিশ প্রশাসনিক জানাচ্ছি এবং ওনারাও আসছেন, আমরা ঢুকছি আর কি। এখানে জার্নাল বিয়ারিং, রোলার মোটরের জার্নাল বিয়ারিংগুলো ছিল, এগুলা নিয়ে গেছে। জিজ্ঞাসাবাদের জন্য মিলের কয়েকজনকে থানায় নেয় পুলিশ। জড়িতদের আইনের আওতায় আনতে তৎপরতা চলছে বলে জানিয়েছে পুলিশ সুপার। প্রযুক্তিগত কিছু বিষয় বিবেচনা করতেছি, কিছু ফুটেজ অলরেডি আমাদের হাতে আছে। এটা পারিপার্শ্বিক যে নিরাপত্তা ব্যবস্থা আর তাদের অভ্যন্তরীণ লোকজনের সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যায় না। ডাকাতির ঘটনায় সুগার মিলের নিরাপত্তা ইনচার্জ সহ 2 জনকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। সদর থানায় মামলা হয়েছে। নাটোর সুগার মিলে আগামী নভেম্বরে আকমারাই কার্যক্রম শুরুর কথা রয়েছে। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। কুমিল্লায় পূর্ব শত্রুতার জেরে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। দুপুরে নাঙ্গলকোটের চান্দিশ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন বক্সগঞ্জ ইউনিয়নের সাবেক মেম্বার এবং স্বজনরা জানিয়েছেন একটি জানাজার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলাউদ্দিন। এ সময় প্রতিপক্ষের লোকজন তাকে জোরপূর্বক সিএনজি অটোরিকশায় তুলে অপহরণ করে। পরে আলাউদ্দিনের হাত পা বেঁধে কুপিয়ে গুলি করে রাস্তায় ফেলে যায় ঘাতকরা। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দীর্ঘ সময় ধরে দুই পক্ষের বিরোধ চলছিল এবং সেই জেরেই এই হত্যাকাণ্ড। জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে। এর আগে গেল 25 জুলাই গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে আলাউদ্দিনের বড় ভাই খায়েরের সাথে সংঘর্ষে জড়ায় তার ফুফাতো ভাই শেখ ফরিদের লোকজন। এ সময় 4 জন গুলিবিদ্ধ সহ 6 জন আহত হয়। আমার আম্মা আমাকে ফোন দিয়েছে যে তোর মামাকে অপহরণ করছে। তখন আমি শোনার পরে সিজিআর থেকে আমার গাড়িটা আমি ডালু আসি, ওনার সিনজিটা অপহরণের সিনজিটাকে পাইছি। পাওয়ার পর এটা পিছিয়ে পিছিয়ে দাওয়া করতে করতে ওনারা এই সান্দাস জেলারের বাড়ির সামনে ওনাকে সিনজির ভিতরে গুলি করে হাত পা বাঁধে রানিং রোডে ফেলাই দিয়ে। বগুড়ায় মামলা তুলে না নেয় বাদীকে পিটিয়ে হত্যার ঘটনায় এখনো কেউ ধরা পড়েনি। নিহত স্বজনরা জানান, শনিবার রাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায় আমিন নামের ওই ব্যক্তি মারা যান। আর এর আগে 28 জুলাই তাকে মারধর করা হয়। স্বজনরা জানায়, শাহজাহানপুরের ভাদাইকান্দি গ্রামের 1 একর জমি নিয়ে আলামিনের সাথে দ্বন্দ্ব চলছিল। প্রতিবেশী নুরুল ইসলাম, আবু হোসেন, ফজলুল হকের এরই জেরে দুবার হামলার শিকার হলে থানায় মামলা করেন আলামিন। আর সেই মামলা তুলে নেওয়া সহ 2 লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল অভিযুক্তরা। আলামিন রাজি না হওয়াতেই তাকে মারধর করা হয় বলে অভিযোগ পরিবারের। এই ঘটনায় 15 জনের নামে শাহজাহানপুর থানায় আরেকটি মামলা করেছিল পরিবার। শাহবাগে ছাত্রদলের ছাত্র সমাবেশ চলছে এবং সেখানে এই মুহূর্তে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি রাকিব, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত, আমার সামনে উপস্থিত সমাবেশে অংশগ্রহণ করে লাখো তরুণ সহকর্মীবৃন্দ, ভবিষ্যৎ বাংলাদেশের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, 1.5 দশকের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী হতাহত হয়েছে। মামলা, হামলা, জেল, জুলুম, নির্যাতন, খুন, গুম, অপহরণের শিকার হয়েছে ছাত্র দলের হাজারো হাজারো নেতাকর্মী। শুধুমাত্র এই যে জুলাই গণ অভ্যুত্থান, এই জুলাই গণ অভ্যুত্থানেই চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম সহ শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছে আমাদের, আরো আহত হয়েছে হাজারো হাজারো। গণ অভ্যুত্থানের সময় শুধুমাত্র ছাত্র দলেরই 2000-এরও বেশি নেতাকর্মী গ্রেফতার হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, যেই সংগঠনে তোমাদের মতন এমন সাহসী মায়ের সন্তানেরা রয়েছে, সেই সংগঠনের অগ্রযাত্রাকে কোনো দিন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ। এই যে পলাতক, পরাজিত, স্বৈরাচার, নিষ্ঠুর নির্মমতা চালিয়েও কিন্তু ছাত্র দলের এই অগ্রযাত্রাকে তারা দমিয়ে রাখতে পারে নাই। এবং আজকের এই লক্ষ মানুষের সমাবেশ, লক্ষ ছাত্র ছাত্রীর সমাবেশ আবারও সেটি প্রমাণ করে দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, এই সমাবেশে উপস্থিত তোমাদেরকে এবং তোমাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের সকল নেতাকর্মী সমর্থকদেরকে জানাই বিরচিত অভিনন্দন। একটি কথা মনে রাখবে সবাই তোমরা, যদি তোমরা আগামী দিন সাহস এবং সততার সঙ্গে এগিয়ে যাও, তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণ তোমাদের সাথে আছে, ইনশাল্লাহ তোমাদের সাথে ভবিষ্যতেও তারা থাকবে। মনে রাখবে সবসময় একটি কথা, এই দেশের জনগণই বিএনপি তথা বাংলাদেশী জাতীয়তাবাদী শক্তির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। প্রিয় বন্ধুরা,
1971 সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ, 2024 সালের স্বাধীনতা রক্ষার যুদ্ধ এবং এ যাবৎকালে ফ্যাসিবাদী পতন কিংবা স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আজকের এই সমাবেশে দল মত নির্বিশেষে আমি আল্লাহর দরবারে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। সকল শহীদদের শোকাহত পরিবারের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। প্রিয় বন্ধুরা, স্বাধীনতার 54 বছর পার হয়েছে। বাংলাদেশ এখন একটি পরিণত দেশ। এই পরিণত বাংলাদেশের জনগণ আর বিভেদ, বিরোধ, প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি তারা চায় না। রাজনৈতিক দলগুলোকে এ কারণেই জনগণের কাছে সেভাবে জবাবদিহি করতে হবে। রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন। সুতরাং আসো, কথামালার রাজনীতি নয়, বরং আমরা শুরু করি মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি। প্রিয় ভাই বোনেরা, জনগণের জীবন মান উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা নিতে হবে ভবিষ্যৎ বাংলাদেশ, এবং সেটি হচ্ছে তোমরা। আজকে যারা তোমরা এখানে উপস্থিত হয়েছ, তোমরা সহ তোমাদের মতন তোমাদের সহপাঠী, তোমাদের সহকর্মী যারা সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তোমাদেরকে সেই ভূমিকা পালন করতে হবে। সেটি জ্ঞানী বিজ্ঞানে হোক, শিক্ষা দীক্ষায় হোক, মেধা মননে হোক, তোমাদের নিজেদেরকে গড়ে তুলতে হবে। এবং শুধু নিজেদেরকে গড়ে তুললে চলবে না, নিজেদেরকে গড়ে তোলার পাশাপাশি দেশকে গড়ে তুলতে হবে, বাংলাদেশকে গড়ে তুলতে হবে। প্রিয় বন্ধুরা, সেই সমান মহান লক্ষ্যকে সামনে রেখেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী দিনের নীতি, ধর্মীয় সামাজিক মূল্যবোধে উজ্জীবিত মানবিক মানুষ গড়ার রাজনীতি শুরু করতে চায়। বিএনপির আগামী দিনের নীতি কর্মসংস্থান সৃষ্টি আর নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার রাজনীতি। আজকের এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করার রাজনীতি, মানবিক মূল্যবোধে উজ্জীবিত কর্মমুখী শিক্ষা, কারিকুলাম প্রণয়ন এবং বাস্তবায়নের রাজনীতি। এই বিষয়গুলো যেহেতু তোমরা ছাত্র দল, তোমরা যেহেতু ছাত্র সমাজের অংশ, সেজন্যই আজকে তোমাদের সাথে সরাসরি সম্পৃক্ত এরকম 2-4টি বিষয় তোমাদের সামনে আমি তুলে ধরব। প্রিয় ভাই বোনেরা, আমি মনে করি সকল ছাত্র ছাত্রীকেই কোনো একটি রাজনৈতিক সংগঠনের সদস্য হতে হবে, এটি কোনো জরুরি বিষয় নয়। তবে প্রত্যেক শিক্ষার্থীকে যার যার অঙ্গনে সফল হওয়ার জন্য নিজেদেরকে যোগ্যতম হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা থাকা সবচাইতে বেশি জরুরি। তোমাদেরকে যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তুলবে, এটি জরুরি। তবে একই সাথে একটি জরুরি কথা মনে রাখতে হবে, যোগ্য নেতৃত্বের অর্থ শুধুমাত্র নেতা কিংবা নেতৃত্বের অর্থ শুধুমাত্র কোন একটি রাজনৈতিক দলের পদবি অর্জন কিংবা শুধু ভবিষ্যতে এমপি বা মন্ত্রী হয় নয়, বরং শিল্প, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি কিংবা ব্যবসা, প্রত্যেকটি সেক্টরেই দক্ষ নেতৃত্ব প্রয়োজন। কারণ এই সবগুলো সাবজেক্টের সাথে দেশের সামনে এগিয়ে যাওয়া সম্পর্কিত। তোমাদের নিজেদেরকে দক্ষ এবং যোগ্য হিসাবে গড়ে তুলতে হবে। প্রত্যেকটা সেক্টরে তোমাদের যোগ্য নেতৃত্বই একমাত্র পারে আগামীর বাংলাদেশকে বদলে দিতে, শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে। প্রিয় ভাই বোনেরা, প্রিয় সহকর্মীবৃন্দ, বন্ধুবৃন্দ, শিক্ষা জীবন শেষে একজন শিক্ষার্থী কিভাবে সহজে তার কর্মজীবন শুরু করতে পারে,
এটি কিন্তু প্রত্যেকটি শিক্ষার্থী, ছেলে মেয়ে যেই হোক না কেন, প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য একটি অত্যন্ত চিন্তা বা ভাবনার বিষয়। ভবিষ্যতে শিক্ষার্থীদেরকে যাতে কর্মসংস্থান নিয়ে হতাশায় পড়তে না হয়, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই আলোকেই শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং জব অপরচুনিটির জন্য কর্ম পরিকল্পনা বা প্ল্যানিং তৈরি করছে। আমরা মনে করি একাডেমিক স্টাডির পাশাপাশি শিক্ষার্থীদেরকে যদি স্কুল পর্যায় থেকেই নিজ নিজ ক্ষেত্রে, অর্থাৎ যার যেটি ইন্টারেস্ট, এই ক্ষেত্রগুলোতে পলিটিক্যাল নলেজ বা ব্যবহারিক জ্ঞান অর্জনের দিকে ব্যবস্থা করে দেওয়া যায়, এ ধরনের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থী যারা থাকবে বা থাকা অবস্থাতেই একজন শিক্ষার্থীর বাস্তব কর্ম অভিজ্ঞতা তৈরি হয়, তাহলে একজন শিক্ষার্থী স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় শেষ হলে অথবা ড্রপ আউট হলেও তাকে বেকারত্বের অভিশাপ হয়তো পোহাতে হবে না। বাস্তব অভিজ্ঞতা থাকলে একজন শিক্ষার্থী ইতিহাস, ভূগোল অথবা অন্য যে কোনো সাবজেক্টে লেখাপড়া করুক না কেন, বিশ্ববিদ্যালয়ের 4 বছর শেষ করার পর চাকরির জন্য তাকে আমরা ধরে নিতে পারি সময় ক্ষেপণ করতে হবে না। সেই লক্ষ্যটাকেই সামনে রেখে বিএনপি স্কুল পর্যায় থেকেই ব্যবহারিক এবং কারিগরি শিক্ষার উপর জোর দিয়ে আগামী দিনে শিক্ষা কারিকুলাম ঢেলে সাজানোর কাজ করছে এবং আমাদের দলের ভেতরে যারা এই ব্যাপারে এক্সপার্ট আছেন, সেই একটি বিশেষজ্ঞ টিম এর মধ্যেই দায়িত্ব দেওয়া হয়েছে, তারা সেগুলোকে সেভাবে তৈরি করছে, সেই কাজগুলোকে সেভাবে তারা তৈরি করছে। প্রিয় বন্ধুরা, ছাত্রছাত্রী অর্থাৎ তারুণ্যের শক্তি এবং নারী শক্তিকে কর্ম পরিকল্পনার বাইরে রেখে একটি রাষ্ট্র কখনোই সামনে এগিয়ে যেতে পারে না। আমি এর আগেও কয়েকবার বলেছি, আজও তোমাদের সামনে আমি তুলে ধরতে চাই। এই যে গ্লোবালাইজেশনের যে এই সময় নারী পুরুষ সকলের সামনে কিন্তু সকল সম্ভাবনার দ্বার আজ উন্মুক্ত টেকনোলজিক্যাল কারণে। আমাদের এই তারুণ্য, আমাদের এই শিক্ষার্থীরা যাতে সকল সম্ভাবনাকে সাফল্যে রূপান্তরিত করতে সক্ষম হয়, এই জন্য একটি বাস্তবধর্মী সুষ্ঠু নীতি পরিকল্পনা আমরা তৈরি করছি এবং সেটি বিএনপি তরুণ জনগণ মনে আছে। আমার সামনে তোমরা যারা লক্ষ লক্ষ ছাত্রছাত্রী উপস্থিত আছো, তোমাদের নিশ্চয়ই অনেকেই খেয়াল আছে একটি বিষয়। কি সেটি? শেষবার বিএনপি যখন সরকার পরিচালনার দায়িত্ব ছিল 2005 সালে, সেই সময় মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বাংলাদেশ সফর করেছিলেন। সেই সময় পর্যায়ক্রমিকভাবে দেশে আছো, তোমাদের নিশ্চয়ই অনেকেরই খেয়াল আছে একটি বিষয়। কি সেটি? শেষবার বিএনপি যখন সরকার পরিচালনার দায়িত্বে ছিল 2005 সালে, সেই সময় মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বাংলাদেশ সফর করেছিলেন। সেই সময় পর্যায়ক্রমিকভাবে দেশের 10,000 শিক্ষক এবং 2 লক্ষ শিক্ষার্থীকে আইটি প্রশিক্ষণ দেওয়ার জন্য বাংলাদেশের সঙ্গে 3 বছর মেয়াদী একটি চুক্তি সম্পন্ন হয়েছিল। ইনশাআল্লাহ আগামী দিনে জনগণের রায় বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এইবার আমরা স্কুল পর্যায় থেকে শিক্ষা কারিকুলামের ভেতরে আইসিটি এবং কারিগরি শিক্ষা ব্যবস্থাটিকে আমরা প্রবর্তন করব। শুধু এটাই নয়, অপশনাল না, বরং কম্পালসারি হিসাবে আমরা খেলাধুলা এবং আর্ট এবং কালচারকেও আমরা শিক্ষা কারিকুলামের ভিতরে নিয়ে আসব, যাতে সেটির মধ্যে এই সাবজেক্টগুলোতেও যাতে প্রত্যেকটি ছাত্রছাত্রী যার যেটি পছন্দ
সেই অনুযায়ী সে দক্ষতা অর্জন করতে সক্ষম হয়। প্রিয় ভাই বোনেরা, তোমাদের সামনে যেহেতু ভবিষ্যৎ, তোমাদের দেশকে গড়ে তুলবে তোমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ। তোমাদের সহকর্মী যারা শহীদ হয়েছে, সেই শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ তোমরা গড়ে তুলবে। গড়ে তুলতে হলে নিজেদেরকেও সেভাবে যোগ্যতাভাবে গড়ে তুলতে হবে। এখন আরেকটি সাবজেক্ট তোমাদের সাথে, আরেকটি পরিকল্পনা সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরতে চাই। কিভাবে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য হিসাবে গড়ে তুলতে চাই, তার একটি ছোট্ট পরিকল্পনা তোমাদের সামনে আবার তুলে ধরছি আমি। একাধিক ভাষা জানা যে কোনো ব্যক্তির জন্যই, দেশেই হোক বিদেশেই হোক, নিজের মেধা এবং যোগ্যতাকে কাজে লাগানোর সুযোগ সবচাইতে বেশি। এবং এই কারণেই বিএনপি বিশেষ করে তরুণ প্রজন্মের সামনে একাধিক ভাষা শেখার সুযোগ তৈরি করে দিতে চায়। বর্তমানে স্কুল বা কলেজগুলোতে বাংলা স্বাভাবিকভাবে আছেই, বিভিন্ন সাবজেক্টের কারণে ইংরেজিও শেখার সুযোগ আছে। কিন্তু এই ইংরেজি ভাষার উপরে আমরা বিশেষভাবে আলাদাভাবে আমরা এমফেসাইজ দিতে চাই, জোর দিতে চাই, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছাত্র ছাত্রীরা এই ভাষাটাতে আরো দক্ষভাবে ব্যবহার করতে পারে, দক্ষভাবে শিখতে পারে। কিন্তু শুধু তাই নয়, এটার পাশাপাশি আমরা আরো কতগুলো ভাষা রাখতে চাই, যেই ভাষাগুলো জানা থাকলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ছাত্র ছাত্রীরা পৃথিবীর যেখানেই যাক না কেন, তারা সেই দেশে যে কোনোভাবেই কর্মসংস্থান ব্যবস্থা করতে পারবে। আমরা কিছু কিছু ভাষা আমরা ইন্ট্রোডিউস করব। হতে পারে আরবি, হতে পারে ম্যান্ডারিন, জার্মান, ফ্রেঞ্চ, জাপানিজ সহ এরকম এই কয়েকটি ভাষা আমরা রেখে দিব। এর ভিতর থেকে ছাত্র বা ছাত্রী তার ইচ্ছে মতন, তার খুশি মতন সে বেছে নিবে কোন তৃতীয় ভাষাটি সে শিখতে চায় বা দ্বিতীয় ভাষাটি শিখতে চায় সে। এবং সম্ভব হলে আমরা তৃতীয় ভাষাটি ইন্ট্রোডিউস করব প্রাইমারি লেভেলে, এবং ক্লাস 6 এর পরে সেকেন্ডারি লেভেলে আমরা চতুর্থ একটি ভাষা আমরা আবারও ইন্ট্রোডিউস করব। অর্থাৎ নিজের ভাষার পাশাপাশি একজন ছাত্র ছাত্রীকে আমরা চেষ্টা করব ইংরেজি সহ আরো 2টি ভাষা জ্ঞান তাকে দেবার জন্য। এবং এই ভাষা শিক্ষাটাকে কিভাবে পৌঁছে দেওয়া যায় শিক্ষার্থীদের কাছে, কোন ক্লাসের কোন লেভেল থেকে কোন ভাষাটিকে কিভাবে শিক্ষা দেওয়া যায়, সেটির বিষয় দলের ভিতরে একটি টিম কাজ করছে, যারা এই বিষয়ে এক্সপার্টিস যাদের রয়েছে। প্রিয় ভাই বোনেরা, ভাষা শিক্ষার সুযোগ সৃষ্টির পাশাপাশি আমরা আরো কতগুলো বিষয় ক্লাস 12 পর্যন্ত আমরা অ্যাড করতে চাই, ইন্ট্রোডিউস করতে চাই, সংযুক্ত করতে চাই। আমরা কি সেগুলো? স্কুল কলেজ পর্যায় থেকে শিক্ষার্থীদের জন্য আমরা কতগুলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট আমরা রাখতে চাই, যেমন ডেন্টাল হাইজিনিস্ট বা মেডিকেল টেকনিশিয়ানের মতন বিভিন্ন টেকনিক্যাল বিষয়, থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল নলেজ অর্জনের সুযোগ আমরা তৈরি করতে চাই। এবং ইনশাআল্লাহ আগামী দিনে জনগণের রায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ পরিচালনার দায়িত্ব পেলে দ্রুততার সঙ্গে এই বিষয়গুলো আমরা শিক্ষার্থীদের জন্য ইন্ট্রোডিউস বা বাস্তবায়নের কাজ শুরু করব, বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এবার তোমাদের সামনে আমাদের আরেকটি চিন্তা, আরেকটি পরিকল্পনার কথা তোমাদের সামনে তুলে ধরতে চাই, যেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে তোমরা এবং তোমাদের মতন লক্ষ কোটি তরুণ যুবক শিক্ষা অঙ্গনের পরিধি পেরিয়ে শিক্ষা জীবন শেষ করে সহজে যাতে তাদের জীবিকা নির্বাহ শুরু করতে পারে, সেরকম একটি ছোট্ট পরিকল্পনা, আরেকটি পরিকল্পনা তোমাদের সাথে তুলে ধরতে চাই। তোমরা জানো
সারা বিশ্বে বর্তমানে অনলাইনে কেনাকাটা হয় এবং জনপ্রিয়তা পাওয়ার কারণে অ্যামাজন, আলিবাবা এই ধরনের, ইবে এই ধরনের বিশ্ববিখ্যাত ই কমার্স প্ল্যাটফর্মে হাজারো পণ্যের চাহিদা বেড়েই চলেছে প্রতিদিন। আমরা এই সুযোগটাকে কাজে লাগাতে চাই। এই সুযোগে দেশে আন্তর্জাতিক মানের ক্ষুদ্র 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 অনেক এবং মাঝারি শিল্পের উৎপাদন বাড়িয়ে বিশ্ববিখ্যাত এই সকল ই কমার্স প্ল্যাটফর্মে বাংলাদেশের তৈরি পণ্য সরবরাহ করতে চাই এবং এটি কোনো অসম্ভব ব্যাপার নয়। এরই মধ্যে এই সব প্ল্যাটফর্মে যারা কাজ করেন সেরকম কিছু মানুষের সাথে আমার কথা হয়েছে। আমরা যদি বাংলাদেশে এই জিনিসগুলো তৈরি করতে পারি তাহলে তারা প্রস্তুত আছে বাংলাদেশ থেকে নিতে। প্রিয় ভাই বোনেরা, কেন এই ছোট 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 শিল্প প্রতিষ্ঠান আমরা তৈরি করতে চাই? আমরা তৈরি করতে চাই তোমাদের জন্য। তোমরাই তৈরি করবে এইসব প্রতিষ্ঠান, সরকার থেকে সেটির সহযোগিতা দেওয়া হবে এবং তার মূল লক্ষ্য, তার মূল উদ্দেশ্য তোমাদের মতন সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা যে কোটি কোটি তরুণ যুবক রয়েছে, তাতে করে তাদের নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, তাতে করে তারা তৈরি করবে এই সকল ছোট ছোট প্রতিষ্ঠানের যারা উদ্যোক্তা, তারা লক্ষ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করবে ইনশাআল্লাহ। এবং এই কাজটি কিভাবে করা যায় তার জন্য আরেকটি আলাদা টিম এরই মধ্যে কাজ করছে গত 3 মাস যাবত। আমরা চাই দেশে বহু সংখ্যক ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উদ্যোক্তা তৈরি করতে, যারা ভবিষ্যতে যারা আসবে তোমাদের মাঝে থেকে, সেই সকল উদ্যোক্তা যারা আসবে তোমাদের মতন সারা বাংলাদেশ ছড়িয়ে ছিটিয়ে থাকা তরুণ যুবকদের মাঝ থেকে আসবে তারা, এবং সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে আমরা তাদেরকে অর্থনৈতিক সহায়তা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। প্রিয় ভাই বোনেরা, আসো এবার আরেকটি আইডিয়া তোমাদের সামনে বা আরেকটি পরিকল্পনা তোমাদের সামনে তুলে ধরি। দেশে বর্তমানে তরুণ প্রজন্মের প্রায় 10 লক্ষেরও বেশি ভাই বোন ফ্রিল্যান্সিং কিংবা আউটসোর্সিং এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা, 100 কোটি বৈদেশিক মুদ্রা অর্জন করছে। তবে এই কাজ যারা করছে তাদের একটি সমস্যা, হয়তো এখানে তোমরা আজ যারা লক্ষ নেতাকর্মী উপস্থিত হয়েছ, লক্ষ সমর্থক, লক্ষ ছাত্রছাত্রী উপস্থিত হয়েছ, তোমাদের মধ্যে হয়তো অনেকেই এরই ভিতরে এই কাজের সাথে সম্পর্কিত। যারা এই কাজের সাথে সম্পর্কিত এবং যারা হতে চাইছে কিন্তু হতে পারছে না, একটি সমস্যা সকলেই ফেস করছে। কি সেই সমস্যাটি? এই যে তারা যাদের কাজ করছে তারা তাদের যে পাওনা টাকা পাঠাচ্ছে বৈদেশিক মুদ্রায়, এটি দেশে আনা সম্ভব হচ্ছে না, অর্থাৎ আন্তর্জাতিক গেটওয়ের একটি সমস্যা হচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য আমরা এরই ভিতরে সংশ্লিষ্ট যে পেপাল আছে, স্ট্রাইপ আছে, ওয়াইজ আছে, তাদের সঙ্গে আমরা এরই মধ্যে কথা বলেছি এবং এরই মধ্যে কথা বলার মাধ্যমে আমরা অন্তত এতটুকু আসতে পেরেছি যে ইনশাআল্লাহ আমরা সরকার গঠনে সক্ষম হলে জনগণের সমর্থন নিয়ে দ্রুততার সাথে আমরা এই সমস্যাটির সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। তার ফলে যারা এই কাজের সাথে সম্পর্কিত তারা যেমন সুবিধা পাবে, নতুন করে আরো মানুষ এই কাজের সাথে সম্পর্কিত হতে পারবে। প্রিয় ভাই বোনেরা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে স্বনির্ভরতা এবং উৎপাদনের রাজনীতি চালু করেছিলেন। মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে নারী শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন। স্বনির্ভর জনগণ, স্বনির্ভর বাংলাদেশ, এটা গঠনের ধারাবাহিকতায় বিএনপি বর্তমানে দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার রাজনৈতিক কর্মসূচি এবং পরিকল্পনা গ্রহণ করছে।
এর মধ্যে কয়েকটি প্ল্যান প্রোগ্রাম আমি তোমাদের সামনে তুলে ধরেছি। এর বাইরেও আমরা কৃষি, ক্রীড়া, স্বাস্থ্য, পরিবেশ সহ প্রতিটি সেক্টরে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। তবে সকল কর্ম পরিকল্পনা যদি যথাযথভাবে বাস্তবায়ন করতে হয়, তার জন্য প্রয়োজন তারুণ্য নির্ভর একদল মেধাবী মানুষ। আমি আজ দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সকল মেধাবী মানুষ আজকে আমার সামনে যারা লক্ষ লক্ষ ভাই বোনেরা উপস্থিত, তোমাদের মধ্যে এবং তোমাদের মতন যারা সারা বাংলাদেশে তরুণরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তোমাদের ভিতরে রয়েছে। প্রিয় ভাই বোনেরা, পলাতক স্বৈরাচার মুক্ত বাংলাদেশে প্রচলিত প্রথাগত ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন হওয়া দরকার। জাতীয় রাজনীতি সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি প্রতিটি ক্যাম্পাসের সমস্যা সম্ভাবনা নিয়ে শিক্ষার্থী এবং ছাত্র সংগঠনগুলোকে সোচ্চার থাকা জরুরি। আগামীর বাংলাদেশে একটি জ্ঞান এবং মেধাভিত্তিক শাসন প্রশাসনের জন্য তোমরা তোমাদের নিজেদেরকে যোগ্যতম হিসেবে গড়ে তোলার প্রতিজ্ঞা করতে হবে। জ্ঞান অর্জন আর লেখাপড়াই হতে হবে তোমাদের প্রথম এবং প্রধান অগ্রাধিকার। প্রিয় ভাই বোনেরা, প্রিয় বন্ধুরা, তোমরা যাতে নিরাপদ এবং সুন্দর পরিবেশে লেখাপড়া করতে পারো, এজন্য তোমাদের জন্য ক্যাম্পাসের নিরাপত্তা এবং সুযোগ সুবিধা বাড়ানো প্রয়োজন বলে আমরা মনে করি। লাইব্রেরিগুলোকে মডার্নাইজ করা, অনলাইন এবং অফলাইনে লাইব্রেরি কেন্দ্রিক বহুমুখী শিক্ষার সুযোগ চালু করা প্রয়োজন। আমি বিশ্বাস করি শিক্ষার্থী এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যেই অর্থ রাষ্ট্র বরাদ্দ করে, যেই অর্থ রাষ্ট্র খরচ করে, সেটি কোনো ব্যয় নয়, বরং শিক্ষার্থী এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যেই অর্থ ব্যয় করা হয় সেটিকে আমি বিনিয়োগ হিসাবে দেখি, রাষ্ট্রের বিনিয়োগ হিসাবে দেখি, ভবিষ্যৎ নির্মাণের বিনিয়োগ হিসাবে আমি এটিকে দেখি। প্রিয় ভাই বোনেরা, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে বিগত ১.৫ দশকে ফ্যাসিস্ট চক্র দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, যার সাক্ষী তোমরা নিজেরাই। নানা অপকৌশলে আশ্রয় নিয়েছিল। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে শিক্ষাঙ্গনকে সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা হিসাবে ব্যবহার করেছিল তারা। প্রিয় ভাই বোনেরা, আজ এই মুহূর্তে লক্ষ লক্ষ তোমরা আজ শাহবাগে যেখানে এই সমাবেশে তোমরা বসেছ, যেখানে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, এর পাশেই কিন্তু খুব সম্ভব তোমাদের হাতের বাম পাশে হবে বোধহয়, হাতের বাম পাশে অর্থাৎ মঞ্চে যারা বসে আছেন তাদের ডান পাশে, মঞ্চের সামনে তোমরা যারা বসে আছো খুব সম্ভব তোমাদের হাতের বাম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঐতিহাসিক ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইতিহাস জড়িয়ে আছে বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ। ফ্যাসিবাদ শাসন আমলে ভিন্ন দল ভিন্ন মতের শিক্ষার্থীদের জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোকে সেই সময় কনসেন্ট্রেশন ক্যাম্পে পরিণত করা হয়েছিল। বর্তমানে যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের সামনে এই ক্যাম্পাসকে জ্ঞান চর্চা এবং গবেষণার একটি নিরাপদ ভূমি হিসাবে প্রতিষ্ঠার সুযোগ এসেছে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয়ের গৌরবজনক ইতিহাস আবারও ছড়িয়ে দিতে হবে তোমাদের যারা উত্তরসূরি শিক্ষার্থী তাদের মনের ভিতরে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতাকর্মী এবং কিছু সংখ্যক শিক্ষার্থীর সঙ্গে আমি সরাসরি কথা বলেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসনে আবাসিক হলগুলোতে বসবাস এবং খাবারের মান বাড়ানো অত্যন্ত জরুরি।
এ ব্যাপারে আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে হলগুলোতে বিদ্যমান সমস্যা এবং সমাধানের একটি লিখিত প্রস্তাবনা বিএনপির কাছে উপস্থাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের কর্মীদেরকে আমি আহ্বান জানাই। একইভাবে দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সেই সব বিশ্ববিদ্যালয় সমস্যা এবং সম্ভাবনা নিয়ে সুপারিশ সহ রিপোর্ট তৈরি করার জন্য ইতিমধ্যেই বিএনপির পক্ষ থেকে ছাত্র দলের সংশ্লিষ্ট নেতৃত্বকে নির্দেশনা দেওয়া হয়েছে। সারা দেশের শিক্ষার্থী, জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মী এবং তরুণ প্রজন্মের ভাই বোনেরা, তোমাদের এই সমাবেশে এবং তোমাদের মাধ্যমে সারা দেশের শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের সামনে বিএনপির গৃহীত কয়টি প্ল্যান প্রোগ্রাম তুলে ধরার অবশ্যই একটি উদ্দেশ্য রয়েছে। কি সেই উদ্দেশ্য, কি সেই লক্ষ্য? সেটি হলো আমাদের প্রত্যেকেরই মা রয়েছে। একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন, অর্থাৎ আগামী দিনে আমরা নবীন এবং প্রবীণ সবাই মিলে তেমন একটি বাংলাদেশ গড়তে চাই। আমরা একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ, তেমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, নবীন এবং প্রবীণ সকলে মিলে। প্রিয় ভাই বোনেরা, সারা দেশের ছাত্র দলের নেতা কর্মী, দেশের সকল শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আজকের এই তারুণ্য, আজকের এই শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ, এই বাংলাদেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, সচেতন ভূমিকা পালন করতে হবে, যার আহ্বান এরই ভেতরে আজকের এই সমাবেশের সভাপতি সকলকে দিয়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, দেশের প্রায় 13 কোটি ভোটারের মধ্যে গত 1.5 দশকে ভোটার তালিকায় এ পর্যন্ত প্রায় 4 কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। তোমরা ভোটার হলেও ফ্যাসিবাদ চক্র তোমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আসন্ন জাতীয় নির্বাচন সামনে এবং এই আসন্ন জাতীয় নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এক বিরাট সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য পলাতক স্বৈরাচারের শাসন আমলে গত 1.5 দশকে ভোট প্রয়োগের অধিকার বঞ্চিত 3.5 কোটি ভোটার সহ সবার সমর্থন এবং সহযোগিতা চাই। আজকের এই সমাবেশে উপস্থিত ছাত্র দলের নেতা কর্মী এবং প্রিয় শিক্ষার্থী ভাই বোনদের মাধ্যমে সারা দেশের সকল শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের কাছে আজ আমার একটি আহ্বান থাকবে। সামনে উপস্থিত শিক্ষার্থী প্রিয় ভাই বোনেরা, ছাত্র দলের প্রিয় ভাই বোনেরা, মন দিয়ে শোনো কি আহ্বান আমি জানাতে চাই। তারপরে আমার এই আহ্বানের কথা ছড়িয়ে দাও তোমাদের সকল শিক্ষার্থী, সারা সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল শিক্ষার্থী, সকল আগামীর বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের কাছে যারা নতুন ভোটার, তাদের সকলের কাছে আমার এই আহ্বান ছড়িয়ে দিবে। পারবে ছড়িয়ে দিতে? পারবে আমার আহ্বান ছড়িয়ে দিতে? আসো তাহলে বলি আমি কি সেই আহ্বান। মন দিয়ে শোনো, প্রথমবার আমি তোমাদেরকে সেই আহ্বানের কথা বলবো, তোমরা পরে আমি বলা শেষ হলে
আমার সাথে তোমরা আবার পরবর্তীতে বলবে কি সেই আহ্বান? তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। কি সেই আহ্বান? তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। আল্লাহ হাফেজ। আসো আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই, ভবিষ্যৎ বাংলাদেশ, শহীদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য যা যা প্রয়োজন, নিজেদেরকে যোগ্য করার জন্য যা যা প্রয়োজন তোমরা তা সকলে গ্রহণ করবে। এই হোক আজকের প্রতিজ্ঞা। আজকের প্রতিজ্ঞা হোক তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ। শাহবাগের ছাত্র সমাবেশে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এতক্ষণ বক্তব্য দিচ্ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি দেখছিলেন আপনারা। পরবর্তী সংবাদে যাচ্ছি। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী, দেশের সকল ব্যবস্থাই ভেঙে পড়েছে। এক বছরে তা ঠিক করা সম্ভব নয়, এমনটাই মন্তব্য করেছেন শ্রম কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। সকালে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। এ সময় বলেন, এমনিতেই দেশের বিভিন্ন সেক্টর কাজ করতে পারছে না, আর এমন অবস্থায় শ্রমিকরা বিশৃঙ্খলা করলে পরিস্থিতি আরও খারাপ হবে। আরও বলেন, দেশ শুধু গার্মেন্টস ও জনশক্তি খাতেই রপ্তানি করছে, এর পাশাপাশি শিপ বিল্ডিং খাতকেও রপ্তানিমুখী করা উচিত। সমস্ত ব্যবস্থা ভেঙে পড়েছে, ডিস্ট্রিক্ট ব্যবস্থা থেকে শুরু করে আপওয়ার্ড সব। এটাকে 8 মাসে, 10 মাসে, 1 বছরে ঠিক করা খুব সম্ভব না। বিরাট সম্ভাবনা হচ্ছে আপনার শিপ বিল্ডিং এবং শিপিং লাইন, কিন্তু আমরা সেই জায়গাতেও এখন পর্যন্ত যেরকম হওয়ার কথা সেরকম হতে পারিনি। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির জনসমাবেশে এই মুহূর্তে কথা বলছেন ডক্টর তাসনিম জারা। সরাসরি যাচ্ছে। আমরা প্রাথমিক স্বাস্থ্যকে শক্তিশালী করে তুলব, যাতে আপনাদের এলাকায় আপনাদের ঘরের কাছে আপনারা মানসম্মত চিকিৎসা পান। আমরা মানসিক স্বাস্থ্যের প্রসার ঘটাবো। অঞ্চলভিত্তিক বৈষম্য দূর করতে আমরা বিভিন্ন অঞ্চলের হৃদরোগ এবং ট্রমা এবং অন্যান্য বিশেষায়িত কেন্দ্র স্থাপন করব। চিকিৎসার অভাবে যাতে কেউ কারো প্রাণহানি, অহেতুক প্রাণহানি না হয় এমন চিকিৎসা ব্যবস্থা আমরা গড়ে তুলব। আমাদের অর্থনীতি এমন হবে, কল্যাণমুখী অর্থনীতি হবে, যেখানে সকলের কর্মসংস্থান নিশ্চিত হবে। শুধুমাত্র কর্মসংস্থান না, যেখানে একটা চাকরি নিশ্চিত হবে, মর্যাদাপূর্ণ চাকরি নিশ্চিত হবে, এমন কর্মসংস্থান নিশ্চিত হবে। শুধুমাত্র বেতন খেয়ে পড়ে বাঁচার অবস্থা, এমন কর্মসংস্থান আমরা চাই না। এমন কর্মসংস্থান চাই যেখানে নাগরিকের মর্যাদা থাকবে এবং ভালো করে বাঁচার সুযোগ দিবে। আমরা কর কাঠামো ন্যায্যভাবে ঢেলে সাজাবো, যাতে করে ধনী গরিবের বৈষম্য দূর হয়। আমরা এমন রাজনীতি করবো যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে পারে, প্রত্যেকটা তরুণ রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে পারে। আমরা দেশ করতে জুলাই পর্যন্ত আমরা প্রত্যেকটা জেলায় দেখেছি তরুণেরা কতখানি উচ্ছ্বাস, কতখানি উদ্দীপনা নিয়ে আমাদের সাথে যোগ দিয়েছে। তারা ভাবছেন দেশের কথা, তারা স্বপ্ন দেখছে দেশ পরিবর্তন হবে, তারা দেশটা পরিবর্তন করবে। কিন্তু বারবার আমরা শুনছি তরুণদেরকে হেয় করা হচ্ছে, ছোট করা হচ্ছে, তরুণরা দেশ নিয়ে বোঝে না, তারা পরিবর্তন আনতে পারবে না। কিন্তু ঠাকুরগাঁয়ের লামি যে স্বপ্ন নিয়ে রাস্তায় এনেছিল, সিরাজগঞ্জের জুলাই যে স্বপ্ন নিয়ে রাস্তায় এনেছিল, এখন যে প্রজন্মগত রূপান্তর ঘটে গেছে, যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে, সেটা আমাদের লালন করতেই হবে। আমাদের তরুণ প্রজন্মকে আর আশাহত করা যাবে না, তাদের স্বপ্ন ভঙ্গ করা যাবে না, তাহলে জাতি আবার সংকটের মুখে পড়বে। তরুণদের স্বপ্ন লালন করতেই হবে এবং তরুণদের বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে। আমরা এমন রাজনীতি করবো যাতে করে নারীরা সক্রিয় অংশগ্রহণ করতে পারে। ভোলার সুমাইয়া যখন রাজনীতি করতে আসে, তখন তার বাবা মার চিন্তা করতে হবে না রাজনীতিতে আমার মেয়েটা নিরাপদ থাকবে কিনা। সুমাইয়া
রাজনীতি করতে পারবে, দেশের জন্য সক্রিয়ভাবে রাজনীতি এবং দেশ গঠনে অংশগ্রহণ করতে পারবে। আমরা এমন রাজনীতি করব যেখানে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা দেশ গঠনে ভূমিকা রাখতে চান, যারা নির্বাচনে ভোট দিতে চান, তাদের সেই ব্যবস্থা আমরা নিশ্চিত করব। আমরা এমন রাজনীতি করব যেখানে সকল নাগরিকের অধিকার সংরক্ষিত থাকবে, সমুন্নত থাকবে। কোন দলের, কোন পক্ষের, কোন গোষ্ঠীর, কোন পরিবারের কাছে দেশের স্বার্থ আটকে থাকবে না। দেশ হবে সকল নাগরিকের, সেই রাজনীতি আমরা করব। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার কাসিম জারা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য দিবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আদি, তরুণ নেতা আরিফুল ইসলাম আদি। আরিফুল ইসলাম আদিকে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। সংগ্রামী উপস্থিতি, জাতীয় নাগরিক পার্টি আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত আমাদের নেতৃবৃন্দরা, অভ্যুত্থানের নেতৃত্ব, সাংবাদিক ভাইরা, ছাত্র নেতৃত্ব, যুব শ্রম নেতৃত্ব, সবাইকে বিপ্লবী শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, এই ভূখণ্ডের মানুষ স্বাধীনতার জন্য শতকের পর শতক লড়াই করেছে, সংগ্রাম করেছে। 190 বছর আন্দোলন করে ব্রিটিশ থেকে মুক্ত হয়েছে, পাকিস্তানের সময় বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে, বাংলাদেশ স্বাধীন করেছে সাম্য মানবিক মর্যাদার জন্য। কিন্তু আমরা দেখতে পেলাম স্বাধীনতার পরবর্তী 54 বছরে এই বাংলাদেশ, এদেশের আপামর কৃষক শ্রমিকের জনতা না হয়ে এই বাংলাদেশ গুটি কয়েক ক্ষমতা কাঠামোর ওই 300 জন এমপি কিংবা ক্ষমতাশালী পুলিশের কিছু অফিসার, সেনাবাহিনীর কিছু কর্মকর্তা কিংবা কিছু সচিব, কিছু এদিকে রাষ্ট্রে রূপান্তর হয়েছে। এই রাষ্ট্র রূপান্তর হয়েছে লুটেরাদের, এই রাষ্ট্র রূপান্তর হয়েছে সালমদের, সালমানের, রহমানদের, যারা লক্ষ লক্ষ কোটি টাকা ওই শ্রমিকের রক্ত ঘামের পয়সা, রক্তের মতো, রক্ত পিপাসুদের মতো চুষে চুষে লক্ষ কোটি টাকা তারা চুরি করে কানাডায়, বেগম পাড়ায় পাড়ি জমিয়েছে, আর এই বাংলাদেশকে একটি জুরিহীন রাষ্ট্রে পরিণত করেছে। 2000-এর অধিক শহীদের বিনিময় আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। কিন্তু এই দেশের 18 কোটি মানুষের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। সংগ্রামী উপস্থিতি, এদেশের 8 কোটি মানুষ শ্রম শ্রেণী যুক্ত। এদেশের নারীরা, যে অর্ধেক 50% নারী আছে, এই 50% নারী প্রত্যেকই শ্রমিক। কারণ এই নারীরা সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর পর্যন্ত আপনার আমাকে স্নেহ মমতায় বাড়িয়ে তোলে, কিন্তু এই রাষ্ট্র এখনো নারীর মর্যাদা প্রতিষ্ঠা করতে পারেনি, নারীর জন্য একটি সুরক্ষা বাংলাদেশ এখনো দিতে পারেনি। আমরা বলতে চাই, বাংলাদেশে 85% শ্রমিকের এখন পর্যন্ত স্বীকৃতি এবং সুরক্ষা নেই। বাংলাদেশে আমরা প্রত্যেকটি শ্রমিকের স্বীকৃতি আমরা আদায় করতে চাই। যে বাসের হেল্পার, যে রিক্সা চালক, যে গরিব কৃষক। আমরা শুনছিলাম সেখানে এনসিপির পক্ষ থেকে বক্তব্য রাখা হয়েছে। আমাদের সহকর্মী আখলাকুস সাফাও আছেন, আমরা একটু সাফার মাধ্যমে সে জায়গার চিত্র জানবার চেষ্টা করব। সাফা, ইতোমধ্যে তো নিশ্চয়ই নতুন বাংলাদেশ বিনির্মাণে যেই ইশতেহার, 24 দফা ইশতেহারের আলোচ্য যেই 24 দফা ইশতেহারের বিষয়গুলো তো জানতে পেরেছেন নিশ্চয়ই, আমাদেরকে একটু জানাবেন এই ইশতেহারের 24 দফায় কি কি থাকছে? শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার, স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ, সার্বজনীন স্বাস্থ্য, জাতি গঠনে শিক্ষানীতি এবং 11 নম্বরে আছে গবেষণা, উদ্ভাবন ও তথ্য প্রযুক্তির বিপ্লব। 12 নম্বরে আছে ধর্ম, সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা। 13 নম্বরে আছে নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন। 14 নম্বরে আছে মানবকেন্দ্রিক কল্যাণমুখী অর্থনীতি, তারুণ্য ও কর্মসংস্থানের বিষয়টি। 16তে আছে বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন নীতি। 17তে আমরা দেখতে পাচ্ছি টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব এবং 18 নম্বরে দেখা যাচ্ছে শ্রমিক কৃষকের অধিকারের কথা। 19-এ বলা হচ্ছে জাতীয় সম্পদ ব্যবস্থাপনা। 20 নম্বরে বলা হচ্ছে নগরায়ন, পরিবহন ও আবাসনের পরিকল্পনা এবং সেখানে বলাই হচ্ছে সুস্পষ্ট পরিকল্পনা এবং সুদূর প্রসারী পরিকল্পনা। 21 নম্বরে আছে জলবায়ু সহনশীলতা ও নদী সমুদ্র রক্ষা। 22 নম্বরে আছে প্রবাসী বাংলাদেশির মর্যাদা ও অধিকার। 23 নম্বরে আছে বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি, যেটি বলা হচ্ছে যে বিগত সময় ধরে 1971 সালের পর বাংলাদেশ গঠনের পর থেকেই যেই পররাষ্ট্রনীতি হয়ে এসেছে সেটি ছিল নতজানু পররাষ্ট্রনীতি, আর এনসিপি বলতে চাচ্ছে বাংলাদেশপন্থী একটি পররাষ্ট্রনীতি গঠন করার কথা। 24 নম্বর জাতীয় প্রতিরক্ষা কৌশল। এই 24টি মূলত যে ইশতেহারের যে 24টি দফা, এই 24টি দফা কিছুক্ষণ পরেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং তারা প্রথম যে বিষয়গুলোকে সবচেয়ে গুরুত্ব দিতে চান, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি এবং জুলাই গণহত্যার যে বিচার, সেই বিচারের কথাগুলো তারা বলছেন। অভ্যুত্থানের স্বীকৃতি হিসেবে তারা জুলাই ঘোষণাপত্র চান এবং সেই জুলাই ঘোষণাপত্রের একটি সাংবিধানিক স্বীকৃতিও চান। এর যে বিবরণ আছে সেই বিবরণে কিন্তু আমরা তেমনটাই লেখা দেখছি এবং জুলাই সনদের বিষয়গুলো কিন্তু উঠে এসেছে। এছাড়া গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যে সংস্কারের কথা বলা হচ্ছে সেখান থেকেই কিন্তু মূলত জুলাই সনদের যে বিষয়টি, অর্থাৎ রাজনৈতিক দলগুলো যে ঐকমত্যে পৌঁছাচ্ছে, সেই ঐকমত্যে পৌঁছানোর পর সেগুলোর যে বাস্তবায়ন এবং সেই বাস্তবায়নটা তারা বলছেন আগে বিচার, জুলাই গণহত্যার বিচার, তারপর এই সংস্কার এবং তারপর যেন নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয়, এমনটাই কিন্তু তাদের বলা। আজকের যে আয়োজন, এই আয়োজনে শহীদ পরিবারের যে সদস্যরা জয়েন করেছেন আমরা তাদের সঙ্গেও কথা বলছিলাম। এছাড়াও তারা মূল যে অনুষ্ঠানের যে পোডিয়াম, সেই পোডিয়ামেও তারা বলছিলেন যে এই জুলাই শহীদ যে পরিবারগুলো আছে সেই পরিবারগুলো তারা সর্বপ্রথম যেটি চান সেটি হচ্ছে এই হত্যাকাণ্ডের বিচার। অর্থাৎ তারা তাদের যে সন্তান হারিয়েছেন, তাদের ভাই হারিয়েছেন, যারা এই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করে রক্ত দিয়ে নতুন বাংলাদেশ গঠন করতে চেয়েছিলেন, তারা এখন নেই, কিন্তু তাদের যে পরিবার আছে সেই পরিবারের সদস্যরা যারা, তারা সবার আগে বিচারে গুরুত্ব দিচ্ছেন এবং বলছেন যে কোনো দলের কাছে, সব দলের কাছেই তাদের এই একটি জিনিস চাওয়া, সেটি হচ্ছে জুলাই যে গণহত্যা, জুলাই গণহত্যার বিচার। ন্যায় ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইনের সংস্কারের কথা বলা হচ্ছে। সেখানে তারা বলছেন রাষ্ট্রের স্বাধীন বিচার বিভাগ ক্ষমতাবানদের পক্ষে অন্ধ অবস্থান নেবে না, বরং মজলুমকে তার প্রাপ্য ন্যায় বিচার বুঝিয়ে দেবে। এছাড়া একটি সত্যিকারের জনগণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে ঔপনিবেশিক আমলের সকল আইন জাতীয় আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের ভিত্তিতে যুগোপযোগী করার কথা বলছেন তারা। মৌলিক মানবাধিকার লঙ্ঘন করে এমন কোনো আইন তৈরি যেন করা না হয় এই বাংলাদেশে। এবং তারা বলছেন বিচার বিভাগের আলাদা সচিবালয়কে পরিপূর্ণ আর্থিক স্বাধীনতা প্রদান সহ সম্পূর্ণভাবে ক্রিয়াশীল করার কথা। মামলা জট ও দীর্ঘসূত্রিতা কমাতে বিচারক এবং আদালতের সংখ্যা বাড়ানোর কথা বলছেন। মামলার নথিপত্রগুলোকে ডিজিটাল করা এবং মামলার অগ্রগতি অনলাইন ট্র্যাকিংয়ের ব্যবস্থা করা এবং দেওয়ানি মামলা অর্থাৎ সিভিল লাইবিলিটির ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ প্রাপ্তির বিষয়ে একটি আইনি কাঠামো প্রণয়নের কথা তারা বলছেন। এছাড়া সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমনের বিষয়ে তাদের যে সোচ্চার অবস্থান, সেই অবস্থান থেকে তারা যেটি লিখেছেন, দেশের আমলাতন্ত্রকে দলীয়করণের মাধ্যমে শোষণের হাতিয়ার হিসেবে যে ব্যবহার করা হয়েছে, প্রশাসনে যে সকল প্রকার রাজনৈতিক হস্তক্ষেপ করা হতো সেগুলো তারা বন্ধ করতে চান। আমলাতন্ত্রকে সুদক্ষ ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে উন্নত প্রশিক্ষণ এবং বিভিন্ন খাতের যোগ্য ও বিশেষজ্ঞদের সরকারের অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করবে, এটা তারা বলছেন। নিয়োগ, বদলি, পদায়ন ও প্রমোশনের ক্ষেত্রে মেধা ও যোগ্যতাই বলা হচ্ছে একমাত্র মানদণ্ড হবে। সরকারি কর্ম কমিশনের সকল প্রশাসনিক নিয়োগের ক্ষেত্রে সততা, নিরপেক্ষতা বজায় রাখতে যথাযথ নিয়ম কাঠামো তৈরির কথা বলছেন তারা। সরকারি সেবায় কাগজ, সময় এবং সশরীরে যে উপস্থিতির প্রয়োজন সেগুলো কমিয়ে এনে ডিজিটাল গভর্নেন্স চালুর প্রতি তারা বিশেষ গুরুত্ব দিয়েছেন। রাষ্ট্রীয় সম্পদ চুরি, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণের মৎসব এবং বিচারহীনতা
ও বিচারে দীর্ঘসূত্রিতা পরিহার করে যে কোনো দুর্নীতির দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির বিধান করার যে ইশতেহার, সেই ইশতেহার তারা ঘোষণা করতে যাচ্ছেন। সরকারের যে কোনো দাপ্তরিক দুর্নীতি প্রকাশ করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে বিশেষ আইনে সুরক্ষা দিতে যে প্রোটেকশন আইন প্রণয়ন করার কথা তারা বলছেন, এবং এর সাথে বিদ্যমান সকল যে আইনি কাঠামো আছে যথাযথ সংস্কার করার কথা বলছেন তারা। এবং তারা আশা করছেন যে আগামী পরশুদিন অর্থাৎ 5 আগস্ট যেই জুলাই ঘোষণা দেওয়া হবে, সেই ঘোষণাপত্রের সাংবিধানিক যে ভিত্তি, সেই ভিত্তিতেও তারা চান। এখন পর্যন্ত এটুকুই আছে আমার হাতে বৃষ্টি। বেশ বিস্তারিত তথ্যই আপনি আমাদেরকে জানাচ্ছিলেন সাফা, অনেক ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও আপনার মাধ্যমে ফিরে দর্শকদের জানানোর চেষ্টা করব। দর্শক, আপনারা নিশ্চয়ই শুনছিলেন নতুন বাংলাদেশের যে ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি, তাতে যে 24 দফা রয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। আর এই ছিল আমার কাছে বিরতিহীন সংবাদ শেয়ার দেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।